আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। আজ পর্ব 4, অর্থাৎ শেষ পর্ব। কাল আমাদের তিনজনের পাখি শিকারে যাবার কথা। শেষ মুহূর্তে আমি বলবো যাব না, তখন দেখবে শাহেদ ভাই বলবে থাক, বাদ দাও, যাওয়া বাতিল হয়ে যাবে। নবনী ক্ষীণ স্বরে বলল, তুই এমন সব অদ্ভুত কথা বলছিস কেন রে শ্রাবণী? তোর কি হয়েছে? আমার কিছু হয়নি আপা, যা সত্যি আমি তাই বলছি। যা সত্যি তুই তা বলছিস না। দিনরাত গল্পের বই পড়ে পড়ে তোর মাথা অন্যরকম হয়ে গেছে। তুই বানিয়ে বানিয়ে প্রচুর মিথ্যা কথা বলিস। এখানে কোনো ইংরেজ মহিলার কবর নেই। তুই আমাকে বললি কবর আছে, আমি খোঁজ নিলাম। শ্রাবণী থমকে গেল, আর কথা বলা অর্থহীন। শ্রাবণী ঘুমিয়ে পড়েছে। নবনী খুব ভোরে ঘর থেকে বের হলো। শ্রাবণী তখনও ঘুমোচ্ছে, কোলবালিশ জড়িয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে। তার শোয়া দেখে মনে হচ্ছে বাচ্চা একটা মেয়ে। প্রচন্ড শীতেও গায়ে কখনো লেপ থাকে না। ভোরবেলার দিকে খুব শীত পড়ে, আজও পড়েছে। শ্রাবণীর গায়ে লেপ নেই, কোলবালিশ জড়িয়ে সে শীতে কাঁপছে। ঘর থেকে বের হবার সময় নবনী ছোট বোনের গায়ে লেপ তুলে দিল। কেমন বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকে, বড় মায়া লাগে। নবনীর নিজেরও শীত লাগছে। শাড়িটা ভালো মতো গায়ে জড়িয়ে সে ডাকবাংলোর মূল বারান্দায় চলে গেল। শাহেদ বারান্দায় বসে আছে। এত ভোরে সে কখনো ওঠে না। শাহেদ নবনীকে দেখে খুশি খুশি গলায় বলল, গুড মর্নিং প্রিন্সেস। নবনী বলল, গুড মর্নিং। শাহেদ বলল, আজ কেন জানি ভোর 5টার সময় ঘুম ভেঙে গেল। তারপর হাজার চেষ্টা করেও আর ঘুম আসে না। শেষমেশ বারান্দায় এসে বসেছি। কি প্রচন্ড কুয়াশা হয়েছে দেখেছো? হুম, খুব কুয়াশা। আজ তো আবার স্পিড বোটে করে বেড়াতে যাবার কথা। কুয়াশা না কাটলে যাবো কিভাবে? রওনা হতেও তো অনেক দেরি হবে। নবনী কিছু বলল না। শাহেদ বলল, তোমার ঘুম ভেঙেছে ভালোই হয়েছে। চলো কুয়াশার মধ্যে হেঁটে আসি, মর্নিং ওয়াক। তার আগে অবশ্য আমাকে চা খেতে হবে। নবনী, চা বানাতে পারবে? পারবো না কেন? তাহলে দয়া করে চা বানিয়ে নিয়ে এসো। আমি কুয়োতলায় যাচ্ছি। কুয়োতলা বেশ একটা ইন্টারেস্টিং জায়গা। শ্রাবণীর কথা প্রথমে বিশ্বাস করিনি, এখন দেখি কুয়োতলায় বসে চা খেতে অন্যরকম লাগে। তুমি যাও কুয়োতলায়, আমি চা নিয়ে আসছি। নবনী রান্নাঘরে ঢুকে দেখে জাহানারা ইতিমধ্যেই চুলায় কেতলি বসিয়ে ময়দা মাখছেন। লুচি তৈরি হবে। জাহানারা বললেন, তোকে এমন দেখাচ্ছে কেন রে নবু? কেমন দেখাচ্ছে? মনে হচ্ছে খুব শরীর খারাপ। রাতে ঘুম হয়নি? হয়েছে। জ্বর টর আসেনি তো নবু? হুম। দেখি কাছে আয়, গায়ে হাত দিয়ে দেখি। তুমি তো ময়দা মাখছো, গায়ে হাত দেবে কি করে? জাহানারা বললেন, তুই আমার গালের সঙ্গে গাল লাগা, তাতেই বুঝবো। নবনী এসে মাকে জড়িয়ে ধরে। জাহানারা নবনীর মুখ দেখতে পেলেন না। তিনি বুঝতে পারছেন নবনী কেঁপে কেঁপে উঠছে। তার বুকে একটা ধাক্কা লাগলো। নবু, মা, কি হয়েছে তোর? কেন জানি মা, কিছু ভালো লাগছে না। ভালো না লাগার মতো কিছু হয়েছে? না। তুই তো মাঝে মাঝেই অকারণে শাহেদের সঙ্গে ঝগড়া করিস। ঝগড়া হয়নি তো? না, ঝগড়া হয়নি। 2 কাপ চা বানাও তো মা। তুই বানিয়ে নিয়ে যা, আমার হাত বন্ধ। শাহেদের কাপে চিনি 8 চামচের বেশি দিবি, ও বেশি চিনি খায়। ওই তাকের উপরে টি ব্যাগ আছে। নবনী চা বানাচ্ছে। জাহানারা ময়দা মাখা বন্ধ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। তিনি অবশ্যই প্রায় মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। যতই দিন যাচ্ছে মেয়েটা ততই সুন্দর হচ্ছে। এত সুন্দর যে মাঝে মাঝে মেয়েটাকে তার রক্ত মাংসের মানুষ বলেই মনে হয় না। নবনী বলল, মা, তোমার জন্য 1 কাপ চা বানাবো? না। না কেন? খাও না মা,
মেয়ের হাতে বানানো চা খাওয়া যায়। এসো, আমরা দুজনে বসে চা খাই। আচ্ছা ঠিক আছে। নবনী শাহেদের চায়ের কাপ হাতে উঠে গেল। খাবার ঘরে গিয়ে ডাকলো, মিলু বুয়া। মিলু দৌড়ে এলো। নবনী খানিকটা অস্বস্তির সঙ্গে বলল, এই চাটা তোমার শাহেদ ভাইকে একটু দিয়ে আসো। কোতলায় আছে, পিরিচ দিয়ে ঢেকে নিয়ে যাও। মিলু চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, আমার শরীর রাতে খুব খারাপ গেছে। কি হয়েছে? মাথাত নাকি যন্ত্রণা হইছে, বারান্দায় এই মাথা তো ওই মাথা থাটছে। ডাকলে না কেন আমাকে? ডাকতে চাইছিলাম, আম্মা নিষেধ করলো। তুমি চা নিয়ে যাও মিলু বুয়া, ঠান্ডা হয়ে যাচ্ছে। জাহানারা মেয়ের সঙ্গে বসে চা খাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে না রাতে তার শরীর খারাপ করেছিল, তবে তাকে ক্লান্ত দেখাচ্ছে। নবনী বলল, গত রাতে তোমার একেবারেই ঘুম হয়নি তাই না? হয়েছে কিছু, চেয়ারে বসে বসে ঘুমিয়েছি। মিলু বুয়া বলছিল খুব নাকি মাথায় যন্ত্রণা হচ্ছিল। মাথার যন্ত্রণা তো সবসময় হয়, সেটা কিছু না। আমার মনে হয় ভালো মতো ডাক্তার দেখানো উচিত, নয়তো পরে হঠাৎ ধরা পড়বে মাথায় টিউমার হয়েছে, আমরা আগে কিছুই বুঝতে পারিনি। এবার ঢাকায় গিয়ে তুমি খুব ভালো করে চিকিৎসা করাবে। আচ্ছা, করাবো। কথা দিচ্ছ কিন্তু মা? আচ্ছা। নবনী চা শেষ করে বাবার খোঁজে গেল। জামিল সাহেব এমনিতে খুব ভোরে ওঠেন, ফজরের নামাজ পড়েন। এখানে এসে নিয়মের ব্যতিক্রম হচ্ছে, তিনি ভোরে উঠতে পারছেন না। আজ তারও ব্যতিক্রম হয়েছে। তিনি ফজর ওয়াক্তে উঠে নামাজ পড়েছেন, এখন আবার ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়বেন কিনা বুঝতে পারছেন না। নবনীকে ঢুকতে দেখে তিনি আনন্দিত গলায় বললেন, আমার বড় মেয়ে কেমন আছে গো? ভালো আছি বাবা। ছুটি কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজ তোদের প্রোগ্রাম কি? স্পিড বোটে করে পাখি দেখতে যাব। যা কুয়াশা পড়েছে, রওনা হতে হতে বেলা হয়ে যাবে, আসল দৃশ্য কিছুই দেখতে পাবি না। নকলটাই দেখবো বাবা, আসল দৃশ্যের চেয়ে নকল দৃশ্য সবসময় অনেক বেশি ইন্টারেস্টিং হয়। জামিল সাহেব হো হো করে হাসলেন, মনে মনে বললেন, বাহ, মেয়েটা তো খুব সুন্দর করে কথা বলল। মেয়ে দুটার সঙ্গে কথা বলাই হয় না, দিনের বেশিরভাগ সময় কাটে মিটিংয়ে, বাকি সময়টা আজে বাজে লোকদের তদবির শুনে। সিনিয়রকে ডুবিয়ে জুনিয়র প্রমোশন পেয়েছে, সেই তদবির। ঢাকা থেকে কুষ্টিয়ায় বদলি করে দিয়েছে, বদলি ফেরানোর তদবির। একজন এসেছিল ওয়াসার পানির লাইন কেটে দিয়েছে, লাইন বসানোর তদবির। সামান্য পানির লাইন বসানোয় মন্ত্রীর তদবির লাগে? ঘাড় ধরে লোকটাকে বের করে দেবার ইচ্ছে হয়েছিল, তা করেননি, বরং হাসি মুখে তার সমস্যা শুনেছেন এবং সেক্রেটারিকে বলেছেন ওয়াসার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে দিতে। মন্ত্রী পর্যন্ত যারা পৌঁছতে পারে তারা ক্ষমতাবান মানুষ, এদের অগ্রাহ্য করতে নেই। তিনি কাউকে অগ্রাহ্য করেন না, সবার সমস্যাই শোনেন, শুধু নিজের মেয়েদের কোনো কথা শোনার সময় পান না। ছুটির 7 দিন পুরোপুরি মেয়েদের সঙ্গে কাটাবেন ভেবেছিলেন, তাও হচ্ছে না। নবনী মা, বস আমার পাশে। নবনী বসল। জামিল সাহেব বললেন, মার মুখটা এমন মলিন কেন? কি হয়েছে আমার মার? কিছু হয়নি বাবা, সম্ভবত মার কিছু হয়েছে, রাতে ঘুমোচ্ছে না। এটা তো নর্মাল, সে রাতে কখনো ঘুমায় না, আমার ধারণা ঘুম এলেও জেগে থাকে। এরকম করতে করতে দেখবে একদিন অসুস্থ হয়ে পড়বে। তা তো পড়বেই, কিন্তু তোর মাকে কে বোঝাবে? আমার সাধ্যের বাইরে। আমি চেষ্টা কম করিনি, অনেক চেষ্টা করেছি, এখন হাত ধুয়ে ফেলেছি। তোরা চেষ্টা করে দেখ কিছু পারিস কিনা, মনে হয় না পারবি। তোর মার কথা বাদ দে, তোদের কথা বল। ছুটি কেমন লাগছে? একবার তো বললামই বাবা, ভালো লাগছে। এখানে যা দেখার দেখেছিস? হুম। মনু মিয়ার দিঘি দেখেছিস? না তো, সেটা আবার কোথায়? সুরজ মিয়াকে বললেই নিয়ে যাবে, নৌকায় যেতে হবে, এখান থেকে 3-4 মাইল হবে। দিঘিটা কি বিরাট? মোটামুটি বিরাটই আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো পানির রং লাল, গাঢ় লাল।
ভয়ে কেউ নাকি দিঘিতে নামে না। দিঘিটা নিয়ে একটা অদ্ভুত মিথ আছে, সুরজ মিয়া জানে নিশ্চয়ই। পানি লাল কেন বাবা? ঠিক জানি না, কে যেন বলেছিল লাল শৈবালের কারণে পানি হয়েছে লাল। এসব তোদের সায়েন্সের ব্যাপার, তোরাই ভালো জানবি। আমি আমার পাঠ্য বইয়ের বাইরে কিছুই জানি না বাবা। শ্রাবণী হয়তো জানে, তার কাজই বই পড়া। কুয়াশা কেটেছে, স্পিড বোট চলে এসেছে, রওনা দিতে দেরি হবে। সুরজ মিয়া ছাতা আনতে গেছেন, রোদ চড়লে ছাতা না থাকলে কষ্ট হবে। শ্রাবণী বাইরে যাবার জন্য তৈরি আছে। আজ এই প্রথম সে শাড়ি পরল। নবনীকে বলল, তোমার মুক্তার কানের দুল জোড়া আমাকে দাও তো আপা। নবনী দুল পরিয়ে দিল। শাহেদ বলল, শ্রাবণীকে তো আজ অদ্ভুত লাগছে। নবনী দেখেছ কি অপূর্ব লাগছে শ্রাবণীকে? নবনী বলল, হ্যাঁ, অপূর্ব লাগছে। শাহেদ বলল, শাড়ি হচ্ছে অসম্ভব সুন্দর একটা পোশাক। শোনো শ্রাবণী, এখন থেকে তুমি সবসময় শাড়িই পরবে। শ্রাবণী বলল, আচ্ছা শাহেদ ভাই, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি, বলুন তো দেখি। আমি, আপনি এবং একটা শাড়ি, এই তিনটা জিনিসের মধ্যে একটা সুন্দর মিল আছে, মিলটা কোথায়? শাহেদ অবাক হয়ে বলল, আমি তো মিল পাচ্ছি না। না ভাবলে পাবেন কি করে, ভেবে তারপরে বলুন। আপা, তুমি বলতে পারবে? না, আমি বলতে পারবো না। শ্রাবণী হাসতে হাসতে বলল, মিলটা হলো তিনটা শুরুর অক্ষরই হচ্ছে তালব্য শ। শ্রাবণী, শাহেদ এবং শাড়ি। নবনী ছোট বোনের দিকে তাকিয়ে আছে। সে কিছু একটা বলতে গিয়েও বলল না, নিজেকে সামলে নিল। শ্রাবণী বলল, আপা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, এসো আমার সঙ্গে। কোথায় যাব? খানিকটা দূরে যেতে হবে, মিনিট 10 হাঁটতে হবে। ডাকবাংলোর ভেতরে বলা যাবে না? না। শাহেদ বলল, আমি কি তোমাদের সঙ্গে আসতে পারি? না, বনে বনে কথা হবে, এখানে আপনার কোনো স্থান নেই। আমি সঙ্গে আসি, তোমাদের কথা বলার সময় না হয় দূরে সরে যাব। অসম্ভব, আপনাকে নেওয়াই যাবে না। নবনী এবং শ্রাবণী হাঁটছে, কেউ কোনো কথা বলছে না। জঙ্গলের মতো একটা জায়গায় এসে শ্রাবণী থমকে দাঁড়ালো। আপার দিকে তাকিয়ে বলল, এখন এই বনের ভেতরে ঢুকতে হবে। নবনী বলল, কথাগুলো কি বনের ভেতরে ঢুকে বলবি? কথা না, তোমাকে একটা জিনিস দেখাবো। কি জিনিস? মারিয়া স্টোনের কবর। তুমি আমাকে অবিশ্বাস করেছিলে, তুমি ভেবেছিলে আমি মিথ্যা কথা বলছি। আমি সত্যি কথাই বলি আপা। কিছু কিছু মানুষ আছে যাদের সত্যি কথা মিথ্যার মতো মনে হয়, আমি সেরকম মানুষ। এসো, বনে ঢুকি। বেশি দূর যেতে হবে না, অল্প কিছু দূর গেলেই হবে। নবনী ক্লান্ত গলায় বলল, আমি তোর কথা বিশ্বাস করছি, আমি দেখতে চাচ্ছি না। তোমাকে দেখতে হবে, এত দূরে এসে তুমি না দেখে যেতে পারবে না। তুই কেন আমার সঙ্গে এরকম করছিস? তুমি আমাকে মিথ্যাবাদী ভাববে, তা তো হবে না। আমি তোকে মিথ্যাবাদী ভাবছি না। একসময় ভেবেছিলে। হ্যাঁ, একসময় ভেবেছিলাম। আই এম সরি ফর দ্যাট। এসো আপা, 2 মিনিটের মাত্র পথ। চোরকাটা আছে, শাড়ি খানিকটা উপরে তুলতে হবে। ভয় নেই, কেউ দেখবে না। তারা কবরের পাশে এসে দাঁড়ালো। একটা কালো পাথরের ক্রস চিহ্ন, পেছনে কালো পাথরে খোদাই করে লেখা, মারিয়া স্টোন। দীর্ঘ ইংরেজি কবিতা, এপিটাফ। প্রথম দুটা লাইন, দ্য বেলস উইল রিং, দ্য বার্ডস উইল সিং। শ্রাবণী বলল, আপা দেখলে? হ্যাঁ, দেখলাম। শাহেদ ভাই সম্পর্কে যে কথাগুলো বলেছি সেগুলিও যে সত্যি তা কি তুমি বিশ্বাস করছো? নবনী জবাব দিল না। শ্রাবণী বলল, পাখি দেখতে যাবার জন্য আমরা সব তৈরি হয়ে আছি। এখন আমি যদি বলি, শাহেদ ভাই,
আপনি আপাকে নিয়ে যান। আমার মচকানো পা আবার ব্যথা করছে, আমি যেতে পারবো না। তাহলে শাহিদ ভাই যাবে না, সে থেকে যাবে। আমি প্রমাণ করব? না, যা সত্যি তা স্বীকার করে নেওয়াটাই ভালো, তাই না? আমি জানি এখন তোমার কষ্ট হচ্ছে, এটা কিন্তু অনেক ভালো। কষ্টটা বিয়ের পরে হওয়ার চেয়ে আগে হওয়াই ভালো। তুই চুপ কর। তারা নিঃশব্দে ডাক বাংলোয় ফিরে এলো। ডাক বাংলোর গেটের কাছে শাহেদ দাঁড়িয়ে আছে। তার মাথায় ক্রিকেট খেলোয়াড়ের মতো সাদা টুপি, তাকে সুন্দর দেখাচ্ছে। শাহেদ চেঁচিয়ে বলল, তোমরা এত দেরি করেছো? যাত্রার সব আয়োজন সম্পন্ন, ডাক বাংলোয় ঢোকার দরকার নেই। তোমরা এখান থেকে সরাসরি স্পিড বোটে উঠবে। তোমাদের ব্যাগ ট্যাগ সবই তোলা হয়েছে, পানির বোতল নেওয়া হয়েছে, ফ্লাক্স ভর্তি চা নেওয়া হয়েছে। শ্রাবণী বলল, একটা ক্ষুদ্র সমস্যা হয়েছে শাহেদ ভাই। কি ক্ষুদ্র সমস্যা? হাঁটতে গিয়ে আমার মচকে যাওয়া পাটা গর্তে পড়েছে। আমার মুখ থেকে বোঝার উপায় নেই কি পরিমাণ ছটফট করছি ব্যথায়। কাজেই আমি যেতে পারবো না, আমাকে গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকতে হবে। শাহেদ হতভম্ব গলায় বলল, সে কি? তাতে আপনাদের প্রোগ্রামের কোনো হেরফের হবে না। আপনি আপাকে নিয়ে যাবেন, হইচই করে আসবেন। নবনী এক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছে, তার চোখে পলক পর্যন্ত পড়ছে না। শাহেদ বলল, 3 জন মিলে যাওয়া ঠিক করেছি, এখন 2 জন যাব, তা কি হয় নাকি? তাছাড়া পাখি শিকারে তো তোমার আগ্রহই সবচেয়ে বেশি ছিল। আগ্রহ এখনো আছে। সুন্দর সুন্দর পাখি গুলি করে মেরে ফেলার দৃশ্য খুব ইন্টারেস্টিং হবার কথা, কিন্তু উপায় নেই, পায়ে দারুণ ব্যথা। শাহেদ বলল, তাহলে প্রোগ্রামটাই বাদ দেওয়া যাক। তোমার পায়ের ব্যথা কমুক, তারপরে যাব। আজই যেতে হবে এমন তো কোনো কথা নেই। নবনী, তুমি কি বলো? নবনী সহজ গলায় বলল, শ্রাবণীর পায়ে ব্যথা ট্যাথা কিছুই নেই, ও ভালোই আছে। ও যাবে পাখি দেখতে। ও তোমার সঙ্গে তামাশা করছে। আমি যেতে পারবো না, আমার পাখি শিকার তাল লাগে না। তাছাড়া মার শরীরটা খুব খারাপ, আমি মার সঙ্গেই থাকবো। একজন ডাক্তার এলে মাকে দেখাবো। শাহেদ বলল, তুমি কি সত্যিই যাবে না? না, তাতে অসুবিধা নেই। তুমি শ্রাবণীকে নিয়ে ঘুরে এসো। এরা কষ্ট করে এত আয়োজন করেছে, এখন না যাওয়া ঠিক হবে না। শাহেদ বলল, সেটাও সত্যি। নবনী বলল, দেরি না করে তোমরা রওনা হয়ে যাও। নবনী ডাক বাংলোয় ঢুকে পড়ল। কিছুক্ষণের মধ্যেই স্পিডবোট চালু হওয়ার ভটভট শব্দ কানে এলো। নবনী নিজের ঘরে শুয়ে আছে। ভুল বলা হলো, নিজের ঘর না, শ্রাবণীর ঘর। এই মুহূর্তে ডাক বাংলোয় তার নিজের কোনো ঘর নেই। নবনীর ইচ্ছা করছে শ্রাবণীর মতো কোলবালিশ চড়িয়ে নিশ্চিন্ত মনে খানিকক্ষণ ঘুমিয়ে থাকে। খুব ক্লান্ত লাগছে। মন ক্লান্ত হলে শরীরও বোধহয় ক্লান্ত হয়ে যায়। ঘরটায় প্রচুর আলো, জানালায় পর্দা সরিয়ে দেওয়া। ঘরে রোদ ঢুকছে, চোখে আলো লাগছে। চারিদিকে অন্ধকার করে শুয়ে থাকলে বোধহয় ভালো লাগতো। বিছানা থেকে উঠে পর্দা টানতেও ইচ্ছা করছে না, আলসেমি লাগছে। আস্তে করে কে যেন দরজায় হাত রাখল। নবনী বলল, কে? জামিল সাহেব বললেন, আমি। এসো বাবা। জামিল সাহেব এসে ঢুকলেন, তার মুখও বিষণ্ণ। তিনি বললেন, হঠাৎ তোর আবার কি হলো? নবনী বিছানায় উঠে বসতে বসতে বলল, বুঝতে পারছি না, খুব ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে খুব। মনে হচ্ছে অনেকদিন আরাম করে ঘুমোচ্ছি না। বেড়াতে এসে সবাই একসঙ্গে অসুখ বাঁধিয়ে ফেলা তো কোনো কাজের কথা না। যাই হোক, আমি শামসুদ্দিনকে খবর দিয়েছি। শামসুদ্দিনকে? ডাক্তার, MBBS, শুনেছি ভালো ডাক্তার। নবনী বলল, বাবা চলো আমরা ঢাকায় চলে যাই, এখানে আর ভালো লাগছে না। জামিল সাহেব বললেন, সেটাই ভালো, আমিও একটু আগে তাই ভাবছিলাম। এখানে হঠাৎ বড় ধরনের কোনো অসুখ টসুখ হলে মুশকিলে পড়ে যাব। নবনী, তুই শুয়ে না থেকে উঠে বস। শুয়ে থাকলে অসুখকে প্রশ্রয় দেওয়া হয়।
নবনী উঠে বসল। জামিল সাহেব বললেন, তুই তোর পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তিত না তো? না। আমার মনে হয় পরীক্ষার রেজাল্টের চিন্তাই তোকে আপসেট করে রাখছে। এত চিন্তা করতে নেই, যা হবার হবে। আমার ধারণা ভালোই হবে। নবনী হাসতে হাসতে বলল, পরীক্ষা ভালোই হবে। আমি পরীক্ষায় সব প্রশ্নের জবাব জানি, অন্য কোনো প্রশ্নের জবাব জানি না। এর মানে কি? কোনো মানে নেই বাবা, কথার কথা বললাম। জামিল সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, ছুটি কাটানোর ব্যাপারে আমরা এখনো অভ্যস্ত হয়ে উঠিনি। ছুটি ব্যাপারটা বাঙালি কালচারেই নেই। আমাদের ছুটি মানে মামার বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসা। তার ফল এই হয়েছে যে সত্যিকার অর্থে ছুটি কাটানো বিষয়টা আমরা জানিই না। বাইরে বেড়াতে এলে হাজারো সমস্যায় হাবুডুবু খাই। একজন রাতে ঘুমায় না, একজনের বিষণ্ণতা রোগ হয়েছে, দরজা বন্ধ করে শুয়ে থাকে। নবনী বলল, তুমি আমার উপর রাগ করছো কেন বাবা? না, রাগ করছি না। তুই যেমন কথার কথা বললি, আমিও কথার কথা বললাম। জামিল সাহেব উঠে পড়লেন। নবনী বলল, বাবা, তুমি কি যাবার আগে জানালার পর্দাটা টেনে দিতে পারবে? পারবো। জামিল সাহেব জানালায় পর্দা টেনে দিলেন, দরজা ভেজিয়ে দিয়ে গেলেন। ঘর অবশ্যই পুরোপুরি অন্ধকার হলো না, এই ভালো। ঘুমানোর জন্য অন্ধকার ভালো, চুপচাপ শুয়ে থাকার জন্য দরকার আধো আলো আধো অন্ধকার। মজার ব্যাপার হচ্ছে, শাহেদের সঙ্গে তার পরিচয় এরকম আধো আলো এবং আধো অন্ধকারে। তখন তারা থাকতো শ্যামলী। জামিল সাহেব মন্ত্রী হননি, তবুও বেশ ক্ষমতাবান মানুষ। বাড়িতে দারোয়ান আছে, মালি আছে, কুকুর আছে। একদিন বর্ষাকালে ভর সন্ধ্যাবেলায় নবনী শুয়ে আছে, তার মাথা ধরেছে। মিলু বুয়া এসে বলল, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে আসছে। নবনী বিস্মিত হয়ে বলল, আমাদের ক্লাসের কোনো ছাত্র? জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করে এসো, আর ছাত্র যদি না হয় তাহলে জিজ্ঞেস করা আমার কাছে কি প্রয়োজন? মিলু বুয়া ফিরে এসে জানালো, ছাত্র না, ভদ্রলোক একটা জরুরি কাজে এসেছেন। নবনী বিরক্ত হয়ে বলল, আমার সঙ্গে কারোর কোনো জরুরি কাজ নেই, চলে যেতে বলো। মিলু বলল, আপনি নিচে গেলে ভালো হয় আফা, সাথে অত বড় একটা ছবি নিয়ে আসছে। নবনী নিচে নামলো। বসার ঘরে ঢুকে প্রথমে যে জিনিসটা চোখে পড়ল তা হলো বিশাল একটা পেইন্টিং, বর্ষার ছবি। আকাশে ঘন কালো মেঘ, খোলা প্রান্তরে কয়েকটা তাল গাছ। ছবিটা দেখেই মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো। ছবি থেকে চোখ ফেরানো কষ্ট, এত সুন্দর। ছবি যে নিয়ে এসেছে সেই মানুষটা দাঁড়িয়ে আছে, সুন্দর চেহারার একজন যুবক, মেরুন রঙের একটা হাফ শার্ট, সাদা প্যান্ট। মানুষটা হাসছে খুব সুন্দর করে। নবনী বলল, কি ব্যাপার? যুবক বলল, আমার নাম শাহেদ। ছবিটা কি আপনার পছন্দ হয়েছে? খুব সুন্দর ছবি। ছবি নিয়ে এসেছেন কেন? ছবি যদি আপনার পছন্দ হয় আপনি কিনতে পারেন, আমাকে ছবির সেলসম্যান বলতে পারেন। নবনী বিস্মিত হয়ে বলল, আপনি কি মানুষের বাড়ি বাড়ির ছবি বিক্রি করেন? অনেকটা তাই। এই ছবি আপনার আঁকা? আমার এক বন্ধুর আঁকা। আমি ছবি আঁকতে পারি না, ভালো ছবি মন্দ ছবি বুঝিও না। দাম কত? আমার বন্ধু 10,000 টাকা চাচ্ছে। কি সর্বনাশ! 10,000 টাকা শুনে কি সর্বনাশ বলা ঠিক হচ্ছে? এই টাকা তো আপনাদের কাছে কিছুই না। নবনী হেসে ফেলে বলল, আমার বাবার কাছে সম্ভবত কিছুই না, কিন্তু আমার কাছে অনেক টাকা। এই মুহূর্তে আমার কাছে 200 টাকা আছে। যাই হোক, আপনি ছবি রেখে যান, আমি বাবাকে জিজ্ঞেস করব। কবে খোঁজ নিতে আসবো? কাল আসুন। জি আচ্ছা। শ্রাবণী সব শুনেই বলল, ওই ভদ্রলোক তোমার কাছে ছবি বিক্রি করতে আসেননি। ছবি বিক্রি করতে এলে বাবার কাছেই আসতেন, তিনি তোমার কাছেই এসেছেন। নীলু বুয়াকে বলেছেন এ বাড়ির বড় মেয়ে নবনীকে ডাকো, তিনি তোমার নাম জেনেই এসেছেন। আমার ধারণা ভদ্রলোক তোমাকে কোথাও দেখেছেন, দেখার পরেই তার মাথা খারাপের মতো হয়েছে।
সেটাই স্বাভাবিক। তিনি তোমার সঙ্গে পরিচিত হবার জন্য সুন্দর একটা অজুহাত বের করেছেন। 10,000 টাকা খরচ করে নিজেই ছবিটা কিনেছেন। নবনী বলল, তোর রিসেন্ট পড়া কোনো উপন্যাসে কি এমন আছে নাকি? হুম, নেই। তবে আমার অনুমান সত্যি। বাজি রাখতে চাও? 500 টাকার বাজি? 500 না, 200 টাকার বাজি। আমার কাছে 200 টাকা আছে। বেশ, 200 টাকা। শ্রাবণী বাজি জিতে গেল। সব বাজিতেই সে জিতে যায়। দরজায় টোকা পড়েছে। নবনী বলল, কে? মিলু বলল, বড় আফা, আম্মা আপনারা ডাকে। নবনী দরজা খুলে বের হয়ে এলো। জাহানারা ভেতরের বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন। তার মুখ চোখ লাল, তার মাথার চুল ভেজা, মাথা দপদপ করছিল। কিছুক্ষণ আগেই নাকি মাথায় পানি ঢেলেছেন, চুল শুকায়নি এখনো। নবনী বলল, ডেকেছ মা? জাহানারা বললেন, তোর কি হয়েছে? নবনী বলল, কিছু হয়নি তো। আমার কাছে লুকাবি না, বল কি হয়েছে। নবনী চুপ করে রইল। জাহানারা বললেন, শ্রাবণী এমন সেজে গুজে হাসতে হাসতে গেল, আর তুই এমন দরজা বন্ধ করে বিছানায় শুয়ে আছিস। নবনী মার দিকে তাকিয়ে রইল। জাহানারা ক্লান্ত গলায় বললেন, মিলু। মিলু ছুটে এলো। জাহানারা বললেন, আমাকে মাথা ধরার ওষুধ এনে দে, প্রচন্ড মাথা ধরেছে। নবনী বলল, মা তুমি শুয়ে থাকো, তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার খুব শরীর খারাপ। জাহানারা উঠে দাঁড়ালেন। তিনি ঠিকমতো পা ফেলতে পারছেন না। নবনী এসে জাহানারার হাত ধরল। জাহানারা বললেন, তোকে আমি কিছু কথা বলবো, তুই আয় আমার সঙ্গে। স্পিডবোটের মেশিন বিকল হয়েছে। স্টার্ট দিলে ভটভট শব্দ ঠিকই হয়, প্রপেলার ঘোরে না। সুরজ মিয়া বললেন, এই যে বড়ই যন্ত্রণা হলো। স্পিডবোটের চালক প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তার পা বেয়ে ঘাম পড়ছে, কোনো কাজ হচ্ছে না। তারা মাঝ নদীতে থেমে আছে, অল্প বাতাস আছে, নৌকা দুলছে। শ্রাবণী বলল, আমার তো এই অবস্থাটা ভালোই লাগছে। ভটভট শব্দে মাথা ধরে গিয়েছিল। চেয়ারম্যান চাচা? জি আম্মা। আপনি এক কাজ করুন, আমাদের দুজনকে নামিয়ে দিন। আমরা চায়ের ফ্লাক্স আর খাবার দাবার নিয়ে এখানেই নেমে যাই। আপনারা দেখুন কিছু করতে পারেন কিনা। করতে না পারলেও ক্ষতি নেই। শাহেদ ভাই, স্পিডবোট চালু না হলে আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সুরজ মিয়া বললেন, ফিরতে খুব সমস্যা হবে আম্মা, বেজায় সমস্যা। ফিরতে হবে উজানে। শাহেদ বলল, তখন দেখা যাবে, ফেরার সময় তো আসুক। তারা নেমে পড়ল। শ্রাবণী বলল, আমরা কোনো একটা গাছের নিচে বসি। শাহেদ ভাই, চলুন। আপনার দায়িত্ব হচ্ছে সুন্দর একটা গাছ খুঁজে বের করা। আপনি ক্যামেরা এনেছেন না? এনেছি। ইস, তাহলে চুপচাপ বসে আছেন কেন? আমার দারুণ লাগছে, ছবি তুলুন। তোমার পায়ের ব্যথা কি সেরে গেছে? সারেনি, এখনো ব্যথা নিয়েই হাঁটছি। আর আপনি এমনই একজন মানুষ যে একবারও ভদ্রতা করেও বললেন না আমার হাত ধরে ধরে হাঁটো। কি, আপনি চান না আমি আপনার হাত ধরি? না। শাহেদ বলল, কষ্ট করার দরকার নেই, আমার হাত ধরো। এটা বলতে গিয়ে কিন্তু আপনার গলা কেঁপে গেছে শাহেদ ভাই। গলা কাঁপবে কেন? শ্রাবণী খিলখিল করে হাসছে। শাহেদ বলল, দেখি আমার হাত ধরো তো। শ্রাবণী বলল, আমাদের স্পিডবোটের চালককে দেখুন, কেউ আবার কিছু মনে করবে না তো? কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। তাতে কিছু আসে যায় না। শাহেদ বলল, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? জানি না কেন, জ্বর আছে বলেই হয়তো। গায়ে জ্বর থাকলে আমার খুব ফুর্তি লাগে। তুমি অদ্ভুত মেয়ে। শ্রাবণী শাহেদের হাত ধরল। শাহেদ বলল, তোমার হাত এত গরম কেন? জ্বর মনে হয় খুব প্রবল। আপনি কি জানেন যে আমার স্বভাব ভাল্লুকের মতো? এই জন্যই গরম। শাহেদ বলল, সেটা আবার কি? ভাল্লুকদের ঝপ করে জ্বর আসে, আবার ঝপ করে চলে যায়।
আমার এখন জ্বর এসেছে, আবার চলেও যাবে। তারা একটা শিমুল গাছের কাছে এসে দাঁড়ালো। শ্রাবণী বলল, এই গাছটা আমার পছন্দ হয়েছে, আসুন এই গাছের নিচে বসে চা খাওয়া যাক। শাহেদ বলল, গাছটা তো কাঁটায় ভর্তি। শ্রাবণী বলল, শাহেদ ভাই, কাঁটা ভর্তি গাছই আমার ভালো লাগে, গোলাপ গাছও তো কাঁটা ভর্তি। হুম। আপনি কি আপাকে বিয়ের ব্যাপারে সব ঠিকঠাক করে ফেলেছেন? কেন বলো তো? এমনি জিজ্ঞেস করছি। শাহেদ চুপ করে রইল। শ্রাবণী বলল, সব ঠিকঠাক করে ফেললে অন্য কথা, ঠিকঠাক করে না ফেললে নিজেকে ভালো করে জিজ্ঞেস করুন, আপার জন্য আপনি কতখানি ভালোবাসা আলাদা করে রেখেছেন। শাহেদ বলল, ওই প্রসঙ্গ থাক। ওই প্রসঙ্গ থাকবে কেন? আপনার কি মনে হয় না ওই প্রসঙ্গটা খুব জরুরি? আজ থাক, অন্য সময় আলাপ করব। আজ হইচই করতে এসেছি, চলো হইচই করি। শ্রাবণী কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আপাকে ফেলে এসে আপনি যে আমার সঙ্গে হইচই করছেন, আপনার খারাপ লাগছে না? আচ্ছা শ্রাবণী, তুমি কি শুরু করেছো বলো তো? চা দাও, চা খাও। শ্রাবণী বলল, আসুন গান শুনতে শুনতে চা খাই। শাহেদ বিস্মিত হয়ে বলল, তুমি গান গাইবে? গান জানো তুমি? মোটামুটি জানি, তবে না জানার মতোই। দরজা বন্ধ করে যখন গান গাই তখন তো মনে হয় ভালোই হচ্ছে, খোলা মাঠে গান কেমন লাগবে জানি না। রিস্ক নিতে যাচ্ছি না, আমি কাঁধের ঝোলায় একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে এসেছি। আপনার কি ধরনের গান পছন্দ, রবীন্দ্রসঙ্গীত না ধুমধাড়াক্কা? আমার কাছে সবই আছে। শ্রাবণী গান দিয়ে দিল, অরুন্ধতী হোমের গলায় অপূর্ব গান। ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে, দাও ছেড়ে, একই খেলা মোরা খেলেছি, শুধু নয়নের জল ফেলেছি। শাহেদ অবাক হয়ে রইল। শ্রাবণীর চোখ ভিজে উঠেছে, সে অবাক হয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে রইল। কি অপূর্ব লাগছে এই শ্যামলা মেয়েটাকে। শ্রাবণীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সে অশ্রুজল লুকানোর কোনো চেষ্টাই করছে না। জাহানারার ঘর অন্ধকার, তিনি দরজা জানালা সব নিজের হাতে বন্ধ করেছেন। নবনী অন্ধকার ঘরে তার মার পাশে বসে আছে, তার কেমন ভয় ভয় লাগছে। তার মনে হচ্ছে মা যেন ঘোরের জগতে চলে যাচ্ছেন, কথাবার্তা ছাড়া ছাড়া। মার মধ্যে কি কোনো পাগলামি ভর করেছে? কেমন তীক্ষ্ণ গলায় কথা বলছেন, যেন মা না অন্য কেউ। নবনী বলল, এরকম করছো কেন? তোকে একটা কথা বলবো। এমন কি কথা যে বলার জন্য দরজা বন্ধ করতে হবে? কিছু কথা আছে অন্ধকারে বলতে হয়, আলোতে বলা যায় না। মা, আমি শুনতে চাচ্ছি না। তোকে শুনতে হবে। মা প্লিজ, আমি শুনতে চাচ্ছি না, আমার ভয় লাগছে। জাহানারা তীব্র গলায় বললেন, ভয় আমারও লাগছে, জীবনটাই কাটিয়ে দিয়েছি ভয়ে ভয়ে, আর ভালো লাগছে না রে। আমি মুক্তি চাই, আমি আরাম করে ঘুমোতে চাই। কত রাত আমি ঘুমাই না তুই জানিস। মা, তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তুই আমাকে ঘুম পাড়াবি? তুই? জাহানারা উঠে বসলেন, হড়হড় করে বিছানা ভাসিয়ে বমি করলেন। নবনী ভয় পেয়ে ডাকল, মিলু বুয়া। জাহানারা কঠিন গলায় বললেন, ওকে এখন ডাকিস না, আমার কথা শেষ হোক, তারপর ডাকবি। শোন নবনী, ওই মিলুর বাচ্চা কাচ্চা কেন হয় না জানিস? 11 বছর হলো বিয়ে হয়েছে, কোনো ছেলে পুলে নেই, হবেও না কোনোদিন। কেন তুই শোন। মা প্লিজ, খবরদার, প্লিজ বলবি না, খবরদার বললাম, আমার কথা শেষ করতে দে। মিলুর যখন 17 বছর বয়স তখন ওর পেটে বাচ্চা এসে গেল। তোর অতি ব্যস্ত বাবা
নিজে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। বাচ্চা নষ্ট হলো। তোর বাবার বুদ্ধি তো খুব বেশি, কাজেই বুদ্ধি করে লাইগেশনও করিয়ে আনলো। এতে খুব সুবিধা, ছেলেপুলে হবার ভয় নেই, যন্ত্রণা নেই। বুঝতে পারছিস কিছু? কাল রাতের কথা শুনবি? কাছে আয়, কানে কানে বলি। মিলু আমার মাথা টিপে দিচ্ছিল। তোর বাবা তাকে আমার ঘর থেকে ডেকে নিয়ে গেল। কোনো রকম লজ্জা নেই, কোনো সংকোচ নেই। স্বাভাবিক একটা ব্যাপার। এই স্বাভাবিক ব্যাপার রাতের পর রাত, বছরের পর বছর চলছে। আমরা যখনই বাইরে কোথাও যাই, মিলুকে সঙ্গে নিতে হয়। নবনী, আমার কথা বুঝতে পারছিস না বোকামে? জাহানারা আবারও হড়হড় করে বমি করলেন। নবনী ফিসফিস করে বলল, মা তুমি অসুস্থ। জাহানারা বললেন, হ্যাঁ আমি অসুস্থ, বাকি সবাই সুস্থ। তোর বাবা সুস্থ, তুই সুস্থ, শ্রাবণী সুস্থ, শুধু আমিই বাদ পড়ে আছি। শুধু আমি। আমার চিকিৎসা দরকার, আমার খুব ভালো চিকিৎসা দরকার। মা প্লিজ। খবরদার আমার কাছে আসবি না। যা, দরজা খোল। তোর বাবাকে ডেকে আন, পুলিশ দুটাকে ডেকে আন, আনসারদের ডেকে আন, চেয়ারম্যান সুরজ মিয়াকে ডেকে আন, যে যেখানে আছে সবাইকে ডেকে আন। আমি সবাইকে বলবো, জনে জনে ডেকে ডেকে বলবো। তারপর ঘুমবো। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু আমি ঘুমোতে পারছি না। দরজায় শব্দ হলো। মিলু ক্ষীণ গলায় ডাকলো, আম্মা দরজা খুলেন। কি হইছে আম্মা? জাহানারা চাপা গলায় বললেন, মেয়েটা আমাকে আম্মা ডাকে, মিষ্টি করে আম্মা ডাকে। দরজা খুলে দে নবনী, আমার মেয়ের জন্য দরজা খুলে দে। নবনী দরজা খুলে বের হয়ে এলো। তার সারা শরীর থরথর করে কাঁপছে। নবনীর পেছনে পেছনে জাহানারা বের হয়ে এলেন। উঁচু গলায় বললেন, তোমরা সবাই কোথায়? আমার কথা শুনে যাও, আসো সবাই, খুব মজার গল্প। নবনী একা একা বটগাছের গুড়িটার বাঁধানো অংশে বসে আছে। রাত অনেক হয়েছে, আকাশে চাঁদ উঠেছে, চারিদিকে সুন্দর জ্যোৎস্না। নবনীর মনে হচ্ছে সে একটা দুর্গের ভেতরে আছে, বৃক্ষের দুর্গ। এই দুর্গ ভেদ করে কেউ তার কাছে আসতে পারবে না। ক্রমাগত ঝিঝি ডাকছে, শীতের বাতাস বইছে। নবনীর ঘুম পাচ্ছে, তার খুব ইচ্ছে করছে এখানে ঘুমিয়ে পড়তে। এত ক্লান্ত লাগছে, কিন্তু তার মন শান্ত, মনে হচ্ছে তার কোনো দুঃখ বোধ নেই। সে কি নিজেই গাছ হয়ে যাচ্ছে? গাছেদের জীবনে নিশ্চয়ই কোনো তীব্র দুঃখবোধ থাকে না। আপা। নবনী তাকালো। শ্রাবণী এসেছে। সে আসবে নবনী জানত। সে শ্রাবণীর জন্যই অপেক্ষা করছিল। শ্রাবণী এসে বসলো বোনের পাশে। নবনী বলল, দেখছিস কি সুন্দর? শ্রাবণী বলল, হ্যাঁ। নবনী বলল, ইংরেজির ওই অধ্যাপক ভদ্রলোকের মতো আমিও আজ সারা রাত এখানে বসে জ্যোৎস্না দেখব। শ্রাবণী বলল, আমিও দেখব। আমি তোমার জন্য চাদর নিয়ে এসেছি আপা, নাও চাদরটা গায়ে দাও। নবনী কোনো আপত্তি করল না, চাদর গায়ে দিল। শ্রাবণী বলল, আপা শোনো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে একটা কথা শোনো। নবনী তাকালো। শ্রাবণী খুব সহজ স্বরে বলল, এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি আমি কাউকে পছন্দ করি না। তুমি যে কত ভালো একটা মেয়ে তা শুধু আমিই জানি, আর কেউ জানে না, কেউ কোনোদিন জানবেও না। আমি কি তোমাকে কষ্ট দিতে পারি আপা? ভুলেও ভেবো না তোমার প্রিয়জনকে আমি কেড়ে নেব। তোমার যে প্রিয়, সে আমারও প্রিয়। নবনী ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শ্রাবণী বলল, আমি তোমার জন্য অসম্ভব সুন্দর একটা জীবন চাই, এমন সুন্দর জীবন যা শুধু গল্প উপন্যাসে পাওয়া যায়। আমি কখনো চাই না তোমার জীবনটা মার মতো হয়।
আমি যা করেছি এই জন্যই করেছি। তোমার যত ভ্রান্তি ছিল সব দূর করে দিলাম। এমনিতে তুমি কিছুই বুঝতে পারছিলে না, কাজেই খুব কঠিনভাবে তোমাকে বুঝিয়ে দিলাম। মার ব্যাপারটা তুই জানতি? কেন জানবো না আপা, আমার অনেক বুদ্ধি। নবনী কাঁদতে কাঁদতে বলল, আমি এত বোকা হয়েছি কেন রে শ্রাবণী? আল্লাহ কেন আমাকে এত বোকা করে বানালো? নবনী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্রাবণী তার বোনকে শক্ত করে দু হাতে জড়িয়ে ধরে রেখেছে। শ্রাবণীকে এখন একটা বৃক্ষের মতোই লাগছে, যেন সে বোনের চারিদিকে কঠিন দেয়াল তুলে দিয়েছে, যেন এই দেয়াল ভেদ করে পৃথিবীর কোনো মালিন্য নবনীকে স্পর্শ করতে পারবে না। আকাশ থেকে জ্যোৎস্না গলে গলে পড়ছে, শীতের বাতাসে যেন সেই জ্যোৎস্না ভাসতে ভাসতে ছড়িয়ে পড়ছে চারিদিকে। শ্রাবণী ফিসফিস করে বলল, কাঁদে না আপা, কাঁদে না। শেষ হলো হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।